আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশে এক নতুন অধ্যায়ের শুরু, শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের সদস্যরা, জনগণের আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার। মানুষের নিরাপত্তা দেওয়াই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ, শপথ নিয়ে বললেন উপদেষ্টারা, দুর্নীতিমুক্ত দেশ দেখতে চান সাধারণ মানুষ। অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রুত নির্বাচন আয়োজনে তাগিদ মির্জা ফখরুলের, নতুন সরকারের প্রতি ছাত্র সমাজ ও বিএনপির আস্থা রয়েছে। এবং রাজধানী জুড়ে ডাকাত আতঙ্ক, রাত জেগে পাড়া মহল্লাতে মাইকিং দিচ্ছেন পাহারা, কাঁঠাল বাগান মিরপুর উত্তরায় 19 জনকে আটক এলাকাবাসীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে তিনি শ্রদ্ধা জানান, এরপর অন্য উপদেষ্টারাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান সহ অন্যান্যরা। নতুন এক অধ্যায় শুরু হলো বাংলাদেশের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সামরিক বাহিনীর সহায়তায় আন্দোলনের সমন্বয়কদের পরামর্শে চূড়ান্ত হয় 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের রূপরেখা, যার প্রধান হিসাবে শপথ নিলেন নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানান তিনি। জয় মামুনের রিপোর্ট। বঙ্গভবনের দরবার হলে রাত 9টা 20 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে পূর্ণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় আয়োজিত অনুষ্ঠানে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের শহীদদের। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। শপথ নেয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ মানুষের গণতান্ত্রিক ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার, এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের 16 উপদেষ্টার মধ্যে 13 জনকে শপথ পড়ান রাষ্ট্রপতি। 3 জন ঢাকার বাইরে থাকায় তাদেরকে পরে শপথ পড়ানো হবে। উপদেষ্টাদের মধ্যে অর্থনীতিবিদ, আইনবিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কূটনীতিক, মানবাধিকার নেতৃবৃন্দ ছাড়াও আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। শপথের পরে উপদেষ্টারা বলেন, ছাত্র জনতার রক্তে ভেজা এই বিজয়ের অর্জন যেন হাতছাড়া হয়ে না যায়, সেজন্য সচেষ্ট থাকবেন তারা। সরকার দায়িত্ব নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলো কোন দল নির্বাচনের দাবি করছে। এখন আপনারা কি নির্বাচনের প্রস্তুতি নেবেন নাকি প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে যাবেন? ওনারা দাবি করতেই পারেন, তারা রাজনীতি করেন, তারা দাবি করবেনই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাদেরকে বুঝতে হবে যে ওনারা এই 15-20 বছর কিচ্ছু করতে পারেন নাই। কারা করেছে? ছোট ছোট বাচ্চারা করেছে। কাজে এটা ছিনতাই করার কোনো কারণ নাই। তরুণদের সাথে আমাদেরও কিন্তু সম্পর্ক ছিল না বললেই চলে। কোনো কাজ করতে গেলে তারা যে প্রাসঙ্গিক হতে পারে আমরা তো ভাবিনি। আজকে তারা নিজেদেরকে প্রাসঙ্গিক প্রমাণ করেছে এবং প্রাসঙ্গিক স্থাপন করেছে। নিশ্চয়ই আমি আশা করব তারাই দায়িত্ব একসময় না একসময় নেবে। আমরা তরুণরা রক্ত দিয়েছি, জনগণ, নাগরিকরা রক্ত দিয়েছে। জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে,
জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে। যেখানে যত প্রবলেম আছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বা রাষ্ট্রযন্ত্রে, সেই প্রবলেমগুলোকে সলভ করাটা আমাদের একটা চ্যালেঞ্জ হবে, আমাদের দায়িত্ব হবে। শপথ অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ তাদের মিত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামরিক বেসামরিক কর্মকর্তা, ছাত্র আন্দোলনের সমন্বয়করা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বা তাদের সহযোগী 14 দলের কাউকেই দেখা যায়নি অনুষ্ঠানে। তারুণ্যের চোখে মুখে এখন বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের সারথি হিসেবে কঠিন দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূস। জীর্ণ পুরাতনকে ঝেড়ে ফেলে তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ গড়তে চান তিনি। তাই প্রতিহিংসা, হানাহানি ভুলে দেশে শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, এগুলোই এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি সফল হবেন, সেই প্রত্যাশা নিয়ে ডক্টর ইউনূসের সরকারের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ। ই মামুন, এটিএন বাংলা, বঙ্গভবন, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করে মানুষের নিরাপত্তা দেওয়াই এখন নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বঙ্গভবনের শপথ নিয়ে তারা প্রতিশ্রুতি দেন মূল্য কমিয়ে প্রতিটি পণ্য মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যাকারীদের সাজা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন উপদেষ্টারা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে সংবিধান সংরক্ষণ আর দেশের সার্বিক নিরাপত্তা বিধানের প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। শপথ শেষে আগামীর চ্যালেঞ্জ ও লক্ষ্য গণমাধ্যমের কাছে তুলে ধরেন তারা। সাধারণ মানুষের জীবনে যে কষ্ট, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এবং নানা কারণে মানুষের জীবন জীবিকার অসুবিধার কারণে আমরা চাইব যে আমরা যে কয়জন দায়িত্ব নিয়েছি সবাই একত্রে মিলে, এবং মিডিয়াকে বলছি আপনাদের সহায়তায় আমরা যেন এই কাজগুলো করতে পারি। এই দেশে পরিবর্তন আনতে হবে। দেশটা ভেঙে গেছে, দেশটা টুকরো টুকরো হয়ে গেছে, মানুষে মানুষে বিভাজন হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। এই জায়গাটা থেকে পুনর্নির্মাণ আমি যদি একজন সাধারণ নাগরিক হতাম তাহলেও আমাকে করতে হতো। আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি একটা সুযোগ পেয়েছি একটু বড় দায়িত্বের জায়গা থেকে এটাকে দেখার, আমার সেই কাজটা ততখানি আরো বড় হয়ে গেল এবং প্রচন্ড দায়িত্ব হয়ে গেল। ছাত্র জনতার কাছে দেয়া প্রতিশ্রুতি দ্রুত পূরণের কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা। পুরো পৃথিবীতেই তরুণ প্রজন্মের যেই জাগরণ হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন দেশে 27 বছর বয়সেও প্রধানমন্ত্রী হচ্ছে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছি। যে কমিটমেন্ট জনগণের প্রতি, ছাত্রদের প্রতি আমাদের ছিল, সেটিকে সংবিধানের একটি সুন্দর রিফর্ম এবং সিস্টেম বিল্ডিং এর মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারবো, এই প্রত্যাশা রাখছি। আইন শৃঙ্খলা উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের সার্বিক নিরাপত্তার প্রতিশ্রুতি দেন তারা। এই বিজয় আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমাদেরকে আত্মস্থ করতে হবে। আমি মনে করি আমাদের প্রধান কনসার্ন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, তারপর যারা নিহত হয়েছে অবশ্যই তাদের বিচারের ব্যবস্থা করা, এবং এটার পিছনে যত শক্তিশালী মানুষ থাক, যে দেশেই পালায় যাক বা যেখানেই পালায় যাক, আইনি কাঠামোর মধ্যে বিচারের ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। দেশটা চলছিল, বহু মানুষ নির্যাতিত হয়েছে, বন্দী হয়েছে, রক্ত দিয়েছে। তাই অপরাধীদের এর জন্য আইনের সামনে আনতে হবে, যারা ভিকটিম তাদের প্রতিকার দিতে হবে। দেশের নির্যাতিত মানুষ, সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষকে শান্তি দেওয়ার জন্য যতটুকু করা সম্ভব সেটা আমরা চেষ্টা করব। সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কার সবচেয়ে জরুরি বলেও এ সময় জানান উপদেষ্টারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের শপথকে কেন্দ্র করে বঙ্গভবনের সামনে ছিল উৎসুক জনতার ভিড়। কারো মুখে স্লোগান, কারো হাতে প্লেকার্ড। দেশকে দুর্নীতিমুক্ত দেখবেন সেই আশাই তাদের। এদিকে বঙ্গভবন জুড়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়। তবে র্যাবের গাড়ি দেখে ভুয়া স্লোগান দেয় সাধারণ জনতা। এমনকি বঙ্গভবনে যেতে বাধা দেওয়া হয় সাবেক সংসদ সদস্য মাহিবি চৌধুরীকেও।
রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। বৃহস্পতিবার রাত ৯টায় শপথ গ্রহণ, তাই তো সন্ধ্যা থেকে একে একে আগত অতিথিরা বঙ্গভবনে আসছেন, জানাচ্ছেন দেশকে নিয়ে তাদের চাওয়া পাওয়া। আমাদের সন্তানরা আজকে বিজয় এনে দিয়েছে আমাদেরকে, তারা আমাদের শিক্ষা দিয়েছে। বিগত স্বৈরাচারের যেসব বেআইনি কাজকর্মগুলো হয়েছে, এটা তাদেরকে ধরে এনে বিচারের আওতায় আনা উচিত। আমরা 3 মাসের মধ্যে আমরা আশা করছি যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের অপেক্ষায় এদেশের 16 কোটি মানুষ। ছাত্ররা যে গণতান্ত্রিক অবস্থাটা তৈরি করেছে, এটি নতুন বাংলাদেশের জন্য নবতম স্বাধীনতা। এ সময় বঙ্গভবন এলাকায় দেখা যায় উৎসুক জনতার ভিড়। বিভিন্ন সব প্ল্যাকার্ডের মাঝে চোখে পড়ে আবু সাঈদ আর মুগ্ধর নাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি দলও স্লোগানে মক্ত। তারা জানান, দেশ সংস্কারে ছাত্রদের আন্দোলন শেষ হয়নি এখনো। তারা যেভাবে আসলে শহীদ হইলো, যেভাবে প্রাণটা দিল, এটা তো আসলে বিরল, দুনিয়ায় আছে, আমি দেখি নাই তো। ইউনূস সাহেব এমন একটি আইন করুন, কোন সরকারের প্রধানমন্ত্রী যেন 2 মেয়াদের বেশি না থাকে, কারণ প্রধানমন্ত্রী নামক এই দানবীয় ক্ষমতা কেউ যেন দখল করতে না পারে। আমাদের বাংলাদেশের রাজনীতিটা ছিল পরিবার কেন্দ্রিক। আমাদের ছাত্র সমাজের দাবি থাকবে এই পরিবার কেন্দ্রিক যে কাঠামোটা, এটাকে যাতে ভেঙে দেওয়া হয়। এসবের ভিড়ে ছাত্র জনতার তোপের মুখে পড়ে র্যাব। বাধা দেওয়া হয় সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরীর বঙ্গভবনে প্রবেশেও। পরে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ জানান, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে তাদের। যে রাজনীতিতে আমরা যেমন সবসময় মনে করতাম আমাদের একটা ভিজিবল অপোনেন্ট আছে, সেটা হলো বিরোধী দল। আওয়ামী লীগ যেমন মনে করেছে বিএনপি জামাতকে আমাদেরকে সরিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে, বাস্তব সেটা না। আমি মনে করি এই সরকারকে আমাদের সবারই সহযোগিতা করা উচিত, কারণ অনেক রক্তের বিনিময়ে এই সরকার পাওয়া। এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে আরেকটা মুখ্য কাজ হবে প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার। এই জিনিসটা তাদেরকে করার জন্য যতটুকু সময় দেওয়ার দরকার তা আমি মনে করি সবাই, ছাত্র জনতা, রাজনীতিবিদ সবাই ব্যর্থ দেওয়া উচিত। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস হাসনাত সহ সমন্বয়কদের একটি অংশকে দেখা যায় বিজয়ের বেশে। কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর গাড়িতে উচ্ছ্বসিত ছিলেন সবাই। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ শেষে সকলের প্রত্যাশাও যেন বেড়ে গেছে। তাই তো ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রতিহিংসার রাজনীতি ভুলে দেশে চর্চা হবে সুষ্ঠু গণতন্ত্রের, এমনটাই বলছেন এই ছাত্র জনতা। তাদের দাবি, এই ছাত্র অভ্যুত্থানের ফলেই সৃষ্টি হয়েছে এক নতুন বাংলাদেশের, যার জনক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে এমন প্রত্যাশা করে ভারত। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুদেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন সরকারের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের চলমান ঘটনাগুলোর উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন ম্যাথিউ মিলার। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যুক্তরাষ্ট্রের আস্থা রয়েছে বলেও জানান স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বসে থাকতে পারে না, তাই নতুন আইজিপি নির্দেশ মেনে দ্রুত কর্মস্থলে যোগদানের আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা এটি আহমেদুল হক চৌধুরী বলেন, রাজনৈতিক সহ সব ধরনের প্রভাব মুক্ত করতে পুলিশ বাহিনীকে আমূল সংস্কার করতে হবে। এর জন্য প্রস্তাবিত পুলিশ অর্ডিন্যান্স 2007 জারি করার আহ্বান জানান তারা। এছাড়া পুলিশ বাহিনীর মধ্যে বৈষম্যগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা।
থানার ওসি এসপিকে মানে না, এমপিকে মানে। অবস্থা তো এই অবস্থা ছিল। তো আমরা যেটা বলতে চাচ্ছি, না, ওসি এসপির আন্ডারে থাকবে, আর কারো আন্ডারে না। এসপি আইনের আন্ডারে থাকবে, আর সবার জবাবদিহিতা হবে আইনের কাছে, সংবিধানের কাছে এবং জনগণের কাছে। পুলিশ যারা কর্মরত আছেন তাদের সবাইকে কাজে যোগদান করতে হবে। পুলিশ কোনোদিন ডিউটির বাইরে থাকতে পারে না। কোথাও হয়তো সমস্যা আছে, সেই সমস্যাগুলি যোগদান করার আগে তো বলা যাবে না, যোগদান করার পরে সমস্যা দেখা দেবে, সমস্যা মোকাবেলা করতে হবে। সরকারও আগায় আসবে, সেনাবাহিনীও চেষ্টা করবে, আর আমাদের পক্ষ থেকে আমরা খেয়াল রাখছি কিভাবে তারা কাজ করে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ছাত্র সমাজ ও বিএনপির আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনকে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ বলে মনে করেন বিএনপির মহাসচিব। আরো জানাচ্ছেন মইনুল হাসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আইন শৃঙ্খলা বাহিনীর চালানো গুলিতে আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান বিএনপি মহাসচিব। আহতদের কাছ থেকে সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতা এবং রোগীর চিকিৎসার খোঁজ খবর নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুরুতর আহত কয়েকজন শিশুকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি এখানে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে, একেবারে শিশু, তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইঞ্জুরি নিয়ে। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, ফুড ডেলিভারি যে দেয় সেই ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে। এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই আন্দোলনগুলো, এই ইঞ্জুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আমরা নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আল্লাহর কাছে অশেষ রহমতে এই শুকরিয়া আদায় করি যে এই ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী যে সরকার, তাদের পতন হয়েছে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ, দেশবাসীর প্রত্যাশা নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। ইউনূস তো ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী। গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে এবং রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। বিএনপি সব ধরনের সহযোগিতা নিয়ে আহত ছাত্র জনতার পাশে থাকবে বলেও জানান মির্জা ফখরুল। এ সময় জানানো হয়, আন্দোলন চলাকালে আহত হয়ে এই হাসপাতালে 684 জন ভর্তি হন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী রোববারের মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত 50 বিচারপতির অপসারণ দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এদিকে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনজীবীরা বলেন, এতদিন সর্বোচ্চ আদালত দলীয় আদালতে পরিণত হয়েছিল। বিচার বিভাগের সংস্কারে প্রধান বিচারপতি সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের দাবি জানান তারা। বিচারপতি নিয়োগ ও অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তাদের নিয়োগের জন্য শিগগিরই আইন প্রণয়নের দাবিও জানান আইনজীবীরা। গত 16 বছর ধরে বাংলাদেশের আপামর জনগণ এই আওয়ামী লীগের বিচার বিভাগের কাছ থেকে কোনো বিচার পায়নি। আপিল বিভাগের দলবার বিচারপতিদের মধ্য থেকে কেউ কেউ নিজেদেরকে শপথপত্র রাজনৈতিক বিচারপতি হিসেবে অভিহিত করেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসানের পদত্যাগ, কন্টিনিউয়াস সংবিধান বিরোধী কার্যক্রম লক্ষ্য করে দুর্নীতি করে হাইকোর্টের সিটিং 50 জন বিচারপতিকে অপসারণ করতে হবে। এদিকে নিজ কার্যালয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন উচ্চ আদালতের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। আমরা দাবি করছি সুপ্রিম কোর্টে যেন
পর্যাপ্ত সেনা নিয়োগ করা হয়, সেনা নিয়োগের মধ্যে সুপ্রিম কোর্ট নির্বাচিত করা হোক। সঙ্গে সঙ্গে আগামী রোববার সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপরে আবেদন বসতে হবে, বিচারিক কার্যক্রম চলবে। বিচারিক কার্যক্রম না চলা মানে এটা একটা ষড়যন্ত্র, অর্থাৎ রাষ্ট্র চলতেছে না। এদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন এম আমিনউদ্দিন। এছাড়াও পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও এস এম মুনির। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সারা রাত ধরে রাজধানীতে বিরাজ করছে ডাকাত আতঙ্ক। প্রত্যেক থানা, পাড়া, মহল্লাতে মাইকিং করে ডাকাতের বিষয়ে সতর্ক করা হচ্ছে। রাত জেগে সাধারণ মানুষ পাহারাও দিচ্ছেন। তবে এর মধ্যেই পুরো রাজধানী জুড়েই ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাতে কাঁঠালবাগান, মিরপুর উত্তরায় মোট 19 জন ডাকাত ধরা পড়েছে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। দিনে ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ, এরপর রাতে দল বেঁধে ডাকাতি। অ্যাম্বুলেন্স, সিএনজিতে এসে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ডাকাতি করার ঘটনা ঘটছে পুরো রাজধানী জুড়ে। অ্যাম্বুলেন্সে এসে ডাকাতি করতে গিয়ে কাঁঠালবাগানে ভিন্ন ভিন্ন এলাকায় ধরা পড়েছে 10 ডাকাত। তাদের ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। আমরা অলরেডি 3 জনকে ধরেছি এবং এখনো আরো 4 জন আছে এখানে, ঠিক আছে। তো আমরা যেটা করছি, আমরা আসলে না মারার চেষ্টা করছি প্রথমে, পরবর্তীতে যদি পালানোর চেষ্টা করে মারছি এবং পরবর্তীতে আমার সেনাবাহিনী কল করে আমরা ধরিয়ে দিচ্ছি। 9টা সাড়ে 9টার সময় এখানে দেখছি 25 জনের মতো লোক, এরা বসে বসে একটা আলাপ আলোচনা করতেছে, কিন্তু আমরা সাহস পাই না, একটাও চিনি না, কিন্তু আমরা তো এলাকার, একটাও পরিচিত, কিন্তু এদের জিজ্ঞাসা আপনারা কইতে আছেন কেন আছেন, আল্লাহ নাকা যদি আমাদের ধরে মাইর দেয়। কাঁঠালবাগান বাজারে ধরা হয়েছে 7 জন অ্যাম্বুলেন্সে, আর এখানে সিএনজির ভিতরে ধরা হয়েছে সন্দেহজনক ভাবে 3 জন, কিন্তু কাঁঠালবাগান বাজারে যেগুলো অস্ত্র সামগ্রী পাওয়া গেছে। ফার্মগেট, রাজাবাজার এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। এজন্য কমিটি করা হয়েছে বলেও জানান এলাকাবাসী। অপরিচিত লোক এরা আমরা সাধারণত দেখি না, 3 দিন ধরে দেখতেছি যে খুব ঘোরাফেরা চলতেছে সারাদিনই, হয় বাইক দিয়ে হচ্ছে, নাহলে হাঁটতেছে। মেট্রো রেলের এই যে ফুটপাথগুলো আছে এগুলোর উপর দিয়ে খালি একবার এদিকে যায় একবার ওদিকে যায়, দেখতেছি আমরা 3 দিন ধরে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন এলাকা ভিত্তিক কমিটি যখন যেখান থেকে আমরা খবর পাচ্ছি, আমরা সাথে সাথে সেইখানে একসাথে একযোগে যাচ্ছি। মিরপুর মাজার রোডে ডাকাতি করতে এসে ধরা পড়ে 4 জন। রাতে উত্তরায় ধরা পড়ে 5 ডাকাত। 5, 9 ও 11 নম্বর সেক্টরে ডাকাতি করতে এলে সাধারণ মানুষ এদের আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেয়। আমরা এলাকার সবাই গিয়ে সাবধানতা অবলম্বন করতেছি। যদি আমরা কোনো ডাকাত দেখতে পাচ্ছি বা কোনো সন্ধান পাচ্ছি, তো আমরা সুস্থভাবে তা গিয়া মোকাবেলার চেষ্টা করতেছি। আমরা 2 জনকে ধরছি, ধরার পরে আমরা আর্মির হাতে আমরা ধরাই দিছি। বিভিন্ন ধরনের চাইনিজ চাবাটি ছিল, পিস্তল ছিল, এগুলো দেখিয়ে দারোয়ানের সাথে ভয় দেখায় তারা ঢুকছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর থেকে রাজধানীতে ডাকাত আতঙ্ক। প্রত্যেক এলাকায় ডাকাতি হচ্ছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হচ্ছে। মসজিদে মসজিদে সতর্ক থাকার মাইকিংও করা হচ্ছে। এলাকা ভিত্তিক কমিটি গঠন করে সারা রাত পাহারাও দিচ্ছেন সবাই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বরিশাল নগরীর চৌমাথায় বিপুল পরিমাণ ডলার, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ এক প্রকৌশলীকে আটক করেছে সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত শিক্ষার্থীরা জানায়, পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ পরিবার নিয়ে ভারতে পালিয়ে যাচ্ছিল। ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটকে দেয় শিক্ষার্থীরা। এ সময় তল্লাশি করে ডলার, টাকা ও স্বর্ণালঙ্কার পায় তারা। পরে হারুনুর রশিদকে আটক করে সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার করেছেন তিনি। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশে এক নতুন অধ্যায়ের শুরু, শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের সদস্যরা। জনগণের আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার।
মানুষের নিরাপত্তা দেওয়াই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ, শপথ নিয়ে বললেন উপদেষ্টারা। দুর্নীতিমুক্ত দেশ দেখতে চান সাধারণ মানুষ। অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রুত নির্বাচন আয়োজনে তাগিদ মির্জা ফখরুলের। নতুন সরকারের প্রতি ছাত্র সমাজ ও বিএনপির আস্থা রয়েছে। এবং রাজধানী জুড়ে ডাকাত আতঙ্ক, রাত জেগে পাড়া মহল্লাতে মাইকিং দিচ্ছেন পাহারা। কাঁঠালবাগান মিরপুর উত্তরায় 19 জনকে আটক এলাকাবাসীর। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।